দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। বেশিরভাগ চাকরি পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশে যেসব বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে সেই কথা মাথায় রেখে আজ থেকে শুরু হচ্ছে সব পরীক্ষার উপযোগী ইংলিশ প্র্যাকটিস সেট। ধীরে ধীরে চ্যাপ্টার ভিত্তিক ইংরাজি ক্লাস শুরু হবে। সিনোনিমস ও অ্যান্টিনোনিমসের প্র্যাকটিস ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক ও রিজনিংয়ের প্রস্তুতের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, এই প্রশ্নের পিডিএফ পেতে www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের পিডিএফ ও ডেসক্রিপটিভ পেপারের ক্লাস নোট দেওয়া হয়। চলো আজকের সেশন শুরু করা যাক। 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা বলছে রিড ইচ সেন্টেন্সেস টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। দ্য এরর ইফ এনি উইল বি ইন ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স, দ্য নাম্বার অফ দ্যাট পার্ট ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ এখানে এই যে দেখছো পাঠ করে করে দেওয়া আছে সেন্টেন্সের যে কোনো একটা পার্টেতে গ্রামাটিক্যাল কোনো এরর আছে, যে পার্টে গ্রামাটিক্যাল এরর আছে সেই পার্টটাই তোমার উত্তর হবে। অর্থাৎ তোমাকে বলতে হবে যে ওই পার্টটায় এরর আছে। এগুলো আমরা সবাই জানি। প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেখানে বলেছে দ্য জাজ আস্কড দ্য ম্যান ইফ দ্য ব্যাগ হি হ্যাড লস্ট কন্টেন 10,000 রুপিস। দেখো, যখন কোনো সেন্টেন্স দেবে তখন প্রথমে বোঝার চেষ্টা করো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার। এখানে দ্য জাজ আস্কড দেয়া আছে, অর্থাৎ জজ সাহেব জিজ্ঞাসা করলেন, এটা অতীতকালে দেওয়া আছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা অতীতকালেই যেন থাকে। অতীতকালে যেহেতু ঘটনা, তাহলে জজ সাহেব লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই পর্যন্ত কোনো ভুল নেই। ইফ দ্য ব্যাগ হি হ্যাড লস্ট কন্টেন 10,000 রুপিস, সে যে ব্যাগটা হারিয়ে ফেলেছে তাতে 10,000 টাকা ছিল কি না, এইটা জজ সাহেব ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন। দেখো, আমি এখানে দেখলাম সাবজেক্ট দ্য জাজ, ভার্ব আস্কড অতীত, দ্য ম্যান কাকে জিজ্ঞাসা করলেন, মানুষটাকে। এখানে কোনো ভুল নেই। ইফ দ্য ব্যাগ, ইফ দ্য ব্যাগ, তারপরে আবার হি এসছে। দেখো, ব্যাগ সম্বন্ধে কথা বলা হচ্ছিল, আবার হি এসছে, আবার হি এর পরে হ্যাড লস্ট আছে। হি হ্যাড লস্ট মানে সে হারিয়ে ফেলেছে, তার মানে এখানে সাবজেক্ট আছে, আর এখানে হ্যাড, এখানে ভার্বের থার্ড ফর্ম লস্ট আছে। এই সাবজেক্টটার রেসপেক্টে সে হারিয়ে ফেলেছে, এইখানে ভার্ব দিয়েছে। কিন্তু এখানে যারা একটা সাবজেক্ট ছিল, যে ব্যাগটা সম্বন্ধে আলোচনা করা হচ্ছিল, তার ভার্বটা এখানে দেয়নি। তাহলে বুঝতে হবে এই সাবজেক্টের রেসপেক্টে ভার্বটা পরে আছে। বোঝা গেছে? এখানে ব্যাগটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরে আবার একটা সাবজেক্ট হি নিয়ে চলে এসছে, এবং হি হ্যাড লস্ট মানে সে হারিয়ে ফেলেছে। তাহলে এর রেসপেক্টে ভার্ব দেওয়া আছে, তার মানে এখানে যে সাবজেক্ট ছিল তার রেসপেক্টে ভার্বটা পিছনে শিফট হয়ে গেছে। তাহলে আমি এইভাবে বলতে পারি ইফ দ্য ব্যাগ কন্টেন 10,000 রুপিস, যে ব্যাগটার মধ্যে 10,000 টাকা ছিল কিনা। কোন ব্যাগটা? যে ব্যাগটা হি হ্যাড লস্ট, সে হারিয়ে ফেলেছে। তাহলে দেখো, আমি বলবো এই ব্যাগের রেসপেক্টে ভার্ব হচ্ছে কন্টেন, অর্থাৎ ব্যাগের মধ্যে ছিল কিনা 10,000 টাকা। এবার যেহেতু পুরো সেন্টেন্সটা অতীতকালে ছিল, তাহলে ব্যাগের রেসপেক্টে এখানে যে ভার্বটা দিয়েছে কন্টেন, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ V1-এ আছে। তাই এটা কন্টেন্ট না হয়ে এটা করো কন্টেন্ট। যেহেতু পুরো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে যে ভার্বের 1 ফর্ম দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। এটা হবে ভার্বের 2 ফর্ম, যেটা কিনা হবে কন্টেন্ট, CONTAINET। বোঝা গেছে? তাহলে আমাদের ভুল আছে 3 নম্বর পার্টেতে, যেখানে কন্টেন্টের বদলে কন্টেন্ট হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলেছে আই আস্কড দ্য সেলসম্যান ইফ আই কুড এক্সচেঞ্জ দ্য ফল্টি ক্যামেরা উইথ অ্যানাদার ওয়ান। কী মানে মনে হচ্ছে? আমি সেলসম্যানকে জিজ্ঞাসা করেছিলাম, দেখো আস্কড আছে, আমি সেলসম্যানকে জিজ্ঞাসা করেছিলাম ইফ আই কুড এক্সচেঞ্জ, আমি এক্সচেঞ্জ করতে পারবো কি না, দ্য ফল্টি ক্যামেরা, ফল্টি ক্যামেরাটাকে উইথ অ্যানাদার ওয়ান, অপর একটার সঙ্গে। এই তো মানে করতে চেয়েছে। এবারে দেখো, এখানে বলা হয়েছে উইথ অ্যানাদার ওয়ান, অপর একটার সঙ্গে, মানে অপর একটা ক্যামেরার সঙ্গে আমি এইটাকে এক্সচেঞ্জ করতে পারবো কি না। এই যে ওয়ার্ডটা আছে অ্যানাদার, এইটা ইনডেফিনাইট ডিটারমিনার।
মানে কি, অ্যানাদার যেটা ইনডেফিনাইট ডিটারমিনার, তার মানে হচ্ছে অ্যান অ্যাডিশনাল পারসন অর থিং, বা বলতে পারো ওয়ান মোর। মানে অ্যানাদার মানে হচ্ছে ওয়ান মোর। বোঝা গেছে? তাই অ্যানাদারের পরে আর আমি ওয়ান দেবো না, তার কারণ হচ্ছে অ্যানাদার মানেই হচ্ছে ওয়ান মোর। তারপরে এক্সট্রাভাবে এই ওয়ানটাকে যদি আমি দিই তাহলে আমি এটাকে বলবো সুপারফ্লুয়াস ওয়ার্ড বা অনাবশ্যক বা অতিরিক্ত শব্দ। যেহেতু অ্যানাদার মানে ওয়ান মোর, তাই তারপরে আর ওয়ানটা দেওয়া যাবে না, ওয়ানটাকে বলা হবে সুপারফ্লুয়াস ওয়ার্ড বা অনাবশ্যক বা অতিরিক্ত শব্দ। তাই এক্ষেত্রে ভুলটা আছে 3 নম্বর পার্টে, যেখানে এই ওয়ানটা হবে না, ওয়ানটা হচ্ছে সুপারফ্লুয়াস। তাহলে উত্তর হবে আই আস্ক দ্য সেলসম্যান ইফ আই কুড এক্সচেঞ্জ দ্য ফল্টি ক্যামেরা উইথ অ্যানাদার। বোঝা গেছে? পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে ইট ইজ মোর বেটার ইফ ওয়ান অফ দ্য পেরেন্টস স্টেজ অ্যাট হোম টু লুক আফটার দ্য চিলড্রেন। কি মানে বলতে চেয়েছে? যে ভালো হয় যদি বাবা মার দুজনের মধ্যে যে কেউ একজন বাড়িতে স্টে করেন, অর্থাৎ থাকেন তার শিশুকে দেখাশোনা করার জন্য। শিশুদেরকে দেখাশোনা করার জন্য বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের বাড়িতে থাকা উচিত। ইট ইজ মোর বেটার। এবার দেখো এখানে প্রথম যে পার্টটা আছে, এখানে বলেছে ইট ইজ মোর বেটার। দেখো যখন আমরা অ্যাডজেক্টিভ পড়ি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, যে সমস্ত পজিটিভ অ্যাডজেক্টিভের আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি সেইগুলোর আগে মোর বা মোস্ট যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি করা যায় না। যেমন আমরা জানি গুড, বেটার, বেস্ট। গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এটা পজিটিভ। তাহলে যে পজিটিভগুলোর সাধারণত ইয়ার এবং ইএসটি যোগ করা যায় তাদেরকে আমরা কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভ করি ইয়ার আর ইএসটি যোগ করে। কিন্তু যেগুলোকে মনে করো ইয়ার বা ইএসটি যোগ করে, সাধারণত যেগুলোকে ইয়ার বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করা যায় না, সেগুলোর ক্ষেত্রে মোর বা মোস্ট আগে বসবে। যেমন আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুলে তুমি কিন্তু ইয়ার আর ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে পারবে না। বিউটিফুলের আগে মোর যুক্ত করে তুমি বলবে মোর বিউটিফুল, এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এবং বিউটিফুলের আগে মোস্ট যোগ করে তুমি বলবে মোস্ট বিউটিফুল, এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু ডাবল কম্পারেটিভ কখনোই ইউজ করা যাবে না। ডাবল কম্পারেটিভ মানে কি, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর ইয়ার আর ইএসটি যোগ করা যায় তাদেরকে ইয়ার আর ইএসটি যোগ করেই কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে হবে। যেগুলোই ইয়ার আর ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা যায় তার আগে কখনোই মোর বা মোস্ট আমি বসাবো না। যদি বসাই সেটাকে ভুল হবে ডাবল কম্পারেটিভস এই হিসেবে। এখানে দেখো বেটার আমি দেখতে পাচ্ছি, আমি জানি কি বেটারটা গুড, বেটার, বেস্ট, অর্থাৎ এই গুড এই পজিটিভের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। এই বেটারটা এখানে দেওয়া আছে, যেটার এইভাবে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয় তার আগে আমি আর মোর যোগ করব না, সেটা হবে ভুল। বোঝা গেছে? এইটা করা যাচ্ছে তাই ভুল বলবো, মোরটা হবে না। তাই উত্তর হবে ইট ইজ বেটার ইফ ওয়ান অফ দ্য পেরেন্টস স্টেজ অ্যাট হোম টু লুক আফটার দ্য চিলড্রেন। 4 নম্বর প্রশ্ন, আই অ্যান্সার্ড দ্য কোশ্চেন্স অ্যাজ বেস্ট অ্যাজ আই কুড। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম যতটা আমি পারতাম, এই মানে করতে চেয়েছে। দেখো এখানে ভুলটা কোথায়। আগে আমি একটা জিনিস বলি, একটা ইডিয়াম আছে যেটা হচ্ছে অ্যাজ বেস্ট ওয়ান ক্যান। অ্যাজ বেস্ট ওয়ান ক্যান, এই ওয়ান মানে কি, ওয়ানের জায়গায় তুমি আই, হি, সি যাকে খুশি এখানে বসাও। যেমন আমি বলতে পারি অ্যাজ বেস্ট আই ক্যান। ওয়ান মানে হচ্ছে একজন ব্যক্তি, সেটা আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে। তাহলে অ্যাজ বেস্ট আই ক্যান বলতে পারি, অ্যাজ বেস্ট হি ক্যান বলতে পারি, অ্যাজ বেস্ট ইউ ক্যান। বুঝতে পারছো? এইভাবে বলা যেতে পারে। ওয়ান মানে ওয়ান না, ওয়ান মানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবারে এই জায়গাটায় অ্যাজ বেস্ট ওয়ান ক্যান, এটার মানে কি, নট পারফেক্টলি বাট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান ইজ এবল টু। নট পারফেক্টলি
বাট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান ইজ এবল টু, অর্থাৎ যতটা সম্ভব একজন করতে সক্ষম, এটাই হচ্ছে অ্যাজ বেস্ট ওয়ান ক্যান, এটার মানে। এখানে দেখো অ্যাজ বেস্ট, এখানে আর একটা অ্যাজ দেওয়া আছে, কিন্তু ইডিয়ামসটা হচ্ছে অ্যাজ বেস্ট ওয়ান ক্যান, বোঝা গেছে? অ্যাজ বেস্ট ওয়ান ক্যান, যার মানে আমি বললাম নট পারফেক্টলি, নট পারফেক্টলি, but as well as one is able to, বুঝে গেছে? যতটা সম্ভব একজন করতে সক্ষম, নট পারফেক্টলি বাট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান ইজ এবল টু। তাহলে এই ইডিয়ামস অনুযায়ী অ্যাজ বেস্ট ওয়ান ক্যান এটা হওয়া উচিত, এখানে অ্যাজ বেস্ট অ্যাজ একটা এক্সট্রা দেওয়া আছে, তাই এইটা হবে না। তাহলে উত্তর হবে অ্যাজ বেস্ট আই কুড, ক্যানের পাস ফর্ম করেছি যেহেতু এটা পাস ফর্মে ছিল, বোঝা গেছে? তাহলে অ্যাজ বেস্ট অ্যাজ, তারপর ওয়ান আমি দেবো না, আমি দেবো অ্যাজ বেস্ট আই কুড, এই সিস্টেমে, বোঝা গেছে? এই ইডিয়ামস অনুযায়ী। তাহলে এখানে ভুল হচ্ছে অপশান নাম্বার 3টা। 5 নম্বর প্রশ্নে বলেছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস ডিসিশন টু ওয়েভ এটিএম চার্জেস হ্যাভ পুট ব্যাঙ্কস ইন এ ডিফিকাল্ট পজিশন। রিজার্ভ ব্যাঙ্কের ডিসিশন কী বিষয়? টু ওয়েভ এটিএম চার্জেস, এটিএম চার্জগুলোকে তুলে দেবে। হ্যাভ পুট ব্যাঙ্কস ইন এ ডিফিকাল্ট পজিশন, ব্যাঙ্কগুলোকে একটা ডিফিকাল্ট পজিশনের মধ্যে ফেলে দিয়েছে। দেখো এখানে সাবজেক্টটা কি? দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস ডিসিশন, এটা হচ্ছে সাবজেক্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসিশন, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে ডিসিশন আছে এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস ডিসিশন এটা যেটা আছে এটা সিঙ্গুলার আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমি দেখব ভার্বটাও সিঙ্গুলার আছে কিনা, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল মন্ত্র। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব আছে কিনা, আমি দেখছি এখানে ভার্ব নেই, ভার্ব আছে এই জায়গাটা যেখানে হ্যাভ ভার্ব দিয়েছে, দেখেছো? অর্থাৎ লাইনটা হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস ডিসিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসিশনটা হ্যাভ পুট ব্যাঙ্কস ইন এ ডিফিকাল্ট পজিশন, ব্যাঙ্কগুলোকে একটা ডিফিকাল্ট পজিশনের মধ্যে নিয়ে এসছে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে তাই এই ভার্বটাও সিঙ্গুলার হওয়া উচিত, যেটা প্লুরাল ফরম্যাট আছে, তাহলে এটা হবে হ্যাজ, বুঝে গেছে? তাহলে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস ডিসিশন হ্যাজ পুট ব্যাঙ্কস ইন এ ডিফিকাল্ট পজিশন, এটা উত্তর হবে। তাই আমি বলবো ভুল আছে এই পার্ট নম্বর 3তে। 6 থেকে 9 পর্যন্ত যে 4টে প্রশ্ন আছে এদের সিনোনিম বার করতে বলেছে, প্রশ্নটা পড়ে নিও। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে ডেফার, এর সিনোনিমস কী হবে তোমাদের বলতে হবে। ডেফার মানে কি? ডেফার মানে হলো বিলম্ব করা, বা বলতে পারো মুলতুবি করা বা স্থগিত রাখা। অর্থাৎ আমি যদি বলি ডেফার মানে মুলতবি, মুলতবি রাখা বা মুলতবি করা। রেসপেক্ট মানে কি? সম্মান। ডিসলাইক অপছন্দ। পোস্টপন স্থগিত বা বলতে পারো মুলতবি। এবং ডিসরেসপেক্ট এটার মানে অসম্মান। তাহলে মুলতবি করা এটা সিনোনিমস হচ্ছে পোস্টপন বা স্থগিত, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের কোয়ার্স, কোয়ার্স মানে কি? এটার মানে হলো অমসৃণ বা বলতে পারো অমার্জিত বা নিকৃষ্ট, অসভ্য, এই সব কিছু অর্থেই কিন্তু কোয়ার্স ইউজ করা হয়। আমি যদি বলি কোয়ার্স মানে হচ্ছে অমসৃণ, অমসৃণ হয়, অমার্জিত হয়, নিকৃষ্ট অথবা অসভ্য। তাহলে আমাকে অপশানগুলো মানে জানতে হয়। ইমপোলাইট এটার মানে হচ্ছে অভদ্র। রাফ এটার মানে অমসৃণ। পলিশড মানে আমরা জানি পালিশ করা বা বলতে পারো মার্জিত। এবং ইমপ্রপার মানে অনুচিত বা বেঠিক। তাহলে কোয়ার্স অমসৃণ এর সিনোনিমস হচ্ছে রাফ, যেটা অপশান নাম্বার 2-তে আছে। এবার দেখে নেব 8 আর 9। 8-এ দিয়েছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে কি? প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য বা বলতে পারো সান্নিধ্য অথবা ধরাছোঁয়া। আমি নৈকট্য লিখছি। নিয়ারনেস মানে কি? নিয়ারনেস হচ্ছে নৈকট্য। অ্যালুফনেস এটার মানে উদাসীনতা বা বলতে পারো দূর দূর ভাব অথবা বলো তফাত।
তাহলে অ্যালুফনেস মানে হচ্ছে উদাসীনতা বা তফাৎ, উদাসীনতা। কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, আমরা সবাই জানি, এবং নিয়ারলি মানে প্রায় কাছাকাছি। এবার তোমাদের একটা এখানে সন্দেহ হবে যে প্রক্সিমিটি মানে নৈকট্য যেটা বললাম সেটা নিয়ারনেস মানে যেমন বললাম নিয়ারলি মানেও কি হতে পারে? দেখো হতে পারে, কিন্তু এখানে দেখতে হবে প্রক্সিমিটিটা এটা কি, এটা হচ্ছে একটা নাউন। প্রক্সিমিটি একটা নাউন। কি? নৈকট্য। কি? নৈকট্য। কি দিয়ে প্রশ্ন করছো সেটাকে আমরা নাউন হিসেবে ট্রিট করি। কি না নৈকট্য আছে, তাই এটা নাউন। কি না নৈকট্য, নিয়ারনেস এটাও। কিন্তু দেখো এখানে এলওয়াই যুক্ত আছে। এলওয়াই যদি যুক্ত থাকে আমরা সাধারণত তাকে অ্যাডভার্ব বলি। প্রশ্ন যদি নাউনে দেয় তাহলে উত্তর কিন্তু অ্যাডভার্বে হবে না, উত্তরটাও নাউনেই করতে হবে। তাই প্রক্সিমিটি যেটা নৈকট্য আছে তার সিনোনিমস কিন্তু নিয়ারনেস হবে, নিয়ারলি হবে না, যেহেতু এটা অ্যাডভার্ব আছে। বোঝা গেছে? 9 নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাবস্টেন। অ্যাবস্টেন মানে কি? অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা বা পরিহার করিয়া চলে যাওয়া। আমি যদি বিরত থাকা লিখি তাহলে স্টে মানে কি? স্টে মানে থাকা, অবস্থান করা ইত্যাদি। টেম্পট মানে কি? টেম্পট মানে টেম্পটেশন, যেটাকে আমরা বলি প্রলুব্ধ করা বা প্রলোভন দেখানো। রিফ্রেন মানে হচ্ছে বিরত, বিরত করা। এবং পার্ডন মানে ক্ষমা করা, এটা আমরা সবাই জানি। পার্ডন মানে ক্ষমা করা। তাহলে অ্যাবস্টেন যেটা বিরত থাকা তার সিনোনিমস হবে রিফ্রেন, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? 10 থেকে 12 পর্যন্ত প্রশ্নে তোমাদেরকে অ্যান্টোনিম বার করতে হবে। 10 নম্বর প্রশ্ন দিয়েছে ইনডিফারেন্ট, এর অ্যান্টোনিমস কী হবে? ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, বা বলো কৌতূহল শূন্য, অথবা বলো আগ্রহ শূন্য। তাহলে ইনডিফারেন্ট মানে যদি কৌতূহল শূন্য হয়, কৌতূহল শূন্য মানে যার মধ্যে কোনো রকম কৌতূহল নেই, তাহলে এর উল্টো হবে যার মধ্যে প্রচুর কৌতূহল আছে। কিউরিয়াস মানে কি? কিউরিয়াস মানে জিজ্ঞাসু, জিজ্ঞাসু বলতে পারো, অনুসন্ধিৎস বলতে পারো, বা কৌতূহলী বলতে পারো। তাহলে কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। তাহলে বুঝতেই পারছো ইনডিফারেন্ট কৌতূহল শূন্য, তার কিন্তু অ্যান্টোনিমস হবে কৌতূহলী, অর্থাৎ অপশান নাম্বার 1। কিন্তু আমরা বাদবাকিগুলো মানে একটু দেখে নেব। ভ্যারিড এটার মানে হচ্ছে বিভিন্ন বা নানা প্রকার। অ্যালাইক মানে সদৃশ, এবং ইউনিফর্ম মানে হচ্ছে অভিন্ন। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 1 নম্বরটা। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে বিচক্ষণ বা সতর্ক, বা বলতে পারো বিবেচক, যে বিবেচনা করে কাজ করে, বিবেচক। এটা হচ্ছে ডিসক্রিট, বিচক্ষণ, সতর্ক বা বিবেচক। ওয়াইজ মানে জ্ঞানী, ডিপ্লোম্যাটিক মানে কূটনীতিক, প্রুডেন্ট মানে বিচক্ষণ, এবং কেয়ারলেস মানে হচ্ছে অমনোযোগী বা অবিবেচক। বোঝা গেছে? তাহলে বিবেচকের উল্টো হচ্ছে অবিবেচক, তাহলে এক্ষেত্রে উত্তর হবে কেয়ারলেস। প্রুডেন্ট মানে কি বললাম? প্রুডেন্ট মানে বললাম বিচক্ষণ। মনে রেখো, মানেগুলো একটু লিখে রাখতে পারো। 12 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বলেছে স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল মানে কি? স্কেপটিক্যাল মানে হচ্ছে সন্দেহপ্রবণ, বা বলতে পারো অবিশ্বাসী বা সংশয়ী। আমি যদি বলি স্কেপটিক্যাল মানে সন্দেহপ্রবণ, দেখো এটা অ্যাডজেক্টিভ। কেন? আমি যদি প্রশ্ন করি কী রকম, তুমি উত্তর পাবে তার সন্দেহপ্রবণ। কীরকম, তুমি উত্তর পাবে সন্দেহপ্রবণ। কীরকম দিয়ে প্রশ্ন যাই করছো তখন ভাববে ওটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? দেখো কীরকম দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্বও হয়, কিন্তু তার গায়ে এলওয়াই থাকে। যদি ভার্বকে কীরকম দিয়ে প্রশ্ন করি তখন হবে অ্যাডভার্ব, তার গায়ে এলওয়াই সাধারণত থাকে। এবং নাউনকে কীরকম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা পাওয়া যায় অ্যাডজেক্টিভ। আমি সাধারণত বলবো কীরকম দিয়ে যদি প্রশ্ন করি গায়ে যদি এলওয়াই না থাকে সাধারণত তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। কীরকম? সন্দেহপ্রবণ মানে এটা একটা অ্যাডজেক্টিভ। ডাউটফুল মানে কি? ডাউটফুল মানে সন্দিহান, মানে যে সন্দেহ করে। কনভিন্সড মানে কি? কনভিন্সড মানে হচ্ছে নিশ্চয়। নিশ্চয় মানে হচ্ছে কমপ্লিটলি শিওর অ্যাবাউট সামথিং। কমপ্লিটলি শিওর অর্থাৎ কোনো সন্দেহ নেই,
সন্দেহপ্রবণ, আর কনভিন্সড মানে হচ্ছে কমপ্লিটলি শিওর অ্যাবাউট সামথিং। কোশ্চেনিং মানে কি জিজ্ঞাসু, আর সিনিক মানে কি, সিনিক মানে হচ্ছে ছিদ্রান্বেষী। ছিদ্রান্বেষী মানে হচ্ছে কোনো কিছুর ভালোকে স্বীকার করে না এমন ব্যক্তিকে বলা হবে সিনিক, যাকে আমরা বাংলায় ছিদ্রান্বেষীও বলি। তাহলে এক্ষেত্রে স্কেপটিক্যাল বা সন্দেহপ্রবণের অ্যান্টোনিমস হবে কনভিন্সড, যেটা মানে হচ্ছে কমপ্লিটলি শিওর অ্যাবাউট সামথিং। তাহলে অপশান নাম্বার 2 এর উত্তর। 13 থেকে 14 পর্যন্ত প্রশ্নে দিয়েছে যে এখানে একটা ওয়ার্ডস আছে বা ফ্রেজ আছে যেটা বোল্ড করে লেখা আছে, সেখানে যদি কোনো গ্রামাটিক্যালি এরর থাকে তাহলে তোমাকে বলতে হবে যে সেই গ্রামাটিক্যাল এররটা ঠিক করে এদের মধ্যে কোনটা হবে। যদি কোনো গ্রামাটিক্যাল এরর এর মধ্যে না থাকে তাহলে তোমার উত্তর হবে নো কারেকশান ইজ রিকোয়ার্ড। বোঝা গেছে? প্রশ্নটা ভালো করে পড়ে নিও। এখানে দিয়েছে ফাইন্ডিং দ্য রাইটলি ট্যালেন্ট ইজ মোস্ট ডিফিকাল্ট ইন রিক্রুটমেন্ট প্রসেস। সঠিক প্রতিভা খুঁজে পাওয়াটা রিক্রুটমেন্ট প্রসেসে সবথেকে কঠিন। দেখো এখানে দিয়েছে ফাইন্ডিং দ্য রাইটলি ট্যালেন্ট, কী সম্বন্ধে কথা বলা হচ্ছে? ট্যালেন্ট সম্বন্ধে কথা বলা হচ্ছে। যার সম্বন্ধে কথা বলা হবে সেটাকে আমরা সাধারণত বলি নাউন। তাহলে ট্যালেন্ট সম্বন্ধে কথা বলা হচ্ছে, ট্যালেন্টটা কীরকম, অর্থাৎ নাউনকে আমি কীরকম দিয়ে প্রশ্ন করছি। ট্যালেন্টটা কীরকম? তুমি বলতে পারছো যে ট্যালেন্টটা হচ্ছে সঠিক। যদি নাউনকে কীরকম দিয়ে প্রশ্ন করি এবং তার উত্তর যদি পাওয়া যায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু অ্যাডজেক্টিভের ধর্ম হচ্ছে গায়ে এলওয়াই সাধারণত থাকে না, এলওয়াই থাকবে তার গায়ে, যাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব হচ্ছে যদি এটা ভার্ব থাকতো তাকে কীরকম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পেতাম তাহলে সেটা অ্যাডভার্ব হতো। যেহেতু নাউনকে কীরকম দিয়ে প্রশ্নের উত্তর আমি পাচ্ছি সেটা তাহলে অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভের গায়ে এলওয়াই থাকে না। তাই আমি বলবো ফাইন্ডিং দ্য রাইট, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? ফাইন্ডিং দ্য রাইট ট্যালেন্ট ইজ মোস্ট ডিফিকাল্ট ইন রিক্রুটমেন্ট প্রসেস। পরের প্রশ্নে দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়ন্স হ্যাভ থ্রেটেন্ড টু গো অন স্ট্রাইকস ডেজ ল্যাটার দিস মান্থ ইফ দেয়ার ডিম্যান্ড ইজ নট অ্যাকমপ্লিশড। যদি তাদের দাবি মেটানো না হয় তবে মাসের শেষের দিকে ব্যাঙ্ক ইউনিয়ন ধর্মঘটের হুমকি দিয়েছে। সাধারণত স্ট্রাইকস হয় না, দেখো অপশানেও নেই, তার মানে আমি বলবো স্ট্রাইকসটা ভুল আছে, এটা স্ট্রাইক হবে। কিন্তু টু গো অন স্ট্রাইক হবে, যেটা অপশান নাম্বার এখানে দিয়েছে, না ফর গোয়িং অন স্ট্রাইক হবে অথবা টু গোয়িং অন স্ট্রাইক এটা হবে। সাধারণত আমরা টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করি না, টু এর পরে ভার্বের সঙ্গে ভার্বের ওয়ান ফর্ম ইউজ হয়। এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, তাই এই অপশানটা হবে না। ফর গোয়িং প্রিপোজিশন যদি টু বাদ দিয়ে অন্য কিছু থাকে সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি আমি ইউজ করতেই পারি, এবং যদি টু থাকে ভার্বের ওয়ান ফর্ম আমি ইউজ করতে পারি। নো কারেকশান আমি পরে আসবো, এখন দেখব যে 2 আর 3-এর মধ্যে কোনটা উত্তর হতে পারে। দেখো একটা জিনিস জেনে রাখবে, টু এর পর যখন আমরা ভার্বের ওয়ান ফর্ম ইউজ করি সেটা ইউজুয়ালি ডিনোটস পারপাস, অর্থাৎ পারপাস বোঝাতে তুমি যদি কিছু ইউজ করো, উদ্দেশ্য, যদি তুমি কিছু উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করো তখন 2 + V1 ইউজ করবে। সন্দেহ হতে পারে ফর গোয়িং অন স্ট্রাইক হবে না টু গো অন স্ট্রাইক হবে, সেটা নিয়ে আমি বলছি যে এইটা উত্তর হবে না এইটা উত্তর হবে। যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে 2 + V1 ইউজ করা হয়েছে এবং 2 + V1 যেহেতু সাধারণত পারপাস বা উদ্দেশ্য জন্যেই ব্যবহৃত হয়, আমি দেখব যে সেন্টেন্সের মধ্যে এটা উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে কি না। ব্যাংক ইউনিয়নগুলো বলেছে তাদের দাবি মেটানো না হলে তারা স্ট্রাইক করবে, তাহলে একটা উদ্দেশ্যে তারা স্ট্রাইক করছে, দাবি মেটানোর জন্য। যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে কথা বলা হয়েছে তাই 2 + V1 আমাকে ইউজ করতেই হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 15 থেকে 16 পর্যন্ত বলা হয়েছে যে এখানে ইডিয়ামস দেওয়া আছে, তার মানেটা কি হবে। প্রশ্ন ভালো করে পড়ে নিও, যেহেতু ভিডিও খুব লেন্দি হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ইডিয়ামস দেওয়া আছে বোল্ড করে, এর মানেটা কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। বলেছে ট্রুলি হি ইজ দ্য চিফ অফ দ্য ওল্ড ব্লক। চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে বাপ কা বেটা, মানে পার্সন হু ইজ লাইক হিজ ফাদার ইন ক্যারেক্টার। পার্সন হু ইজ লাইক হিজ ফাদার ইন ক্যারেক্টার, চারিত্রিক দিক দিয়ে যে ব্যক্তি তার বাপের মতো অর্থাৎ বাপ কা বেটা, তাকেই আমরা বলবো এ চিফ অফ দ্য ওল্ড ব্লক।
বোঝা গেছে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে, ভেরি সিমিলার টু হিজ ফাদার। 16 নম্বর প্রশ্নে বলেছে দ্য পার্টি ডিড নট বিগিন টিল 8 বাট উই ওয়ার আর্লি বার্ডস অ্যান্ড গট টু দ্য হল অ্যাট 7:30। পার্টি 8টার আগে শুরু হয়নি, বাট উই ওয়ার আর্লি বার্ডস, কিন্তু আমরা আর্লি বার্ডস ছিলাম। জানি না আর্লি বার্ডসের মানে কি, আমরা আর্লি বার্ডস ছিলাম এবং আমরা 7:30টায় চলে গেছি। দেখো 8টায় পার্টি শুরু হওয়ার কথা, তারা আগে চলে গেছে, সেই জন্য তারা হয়তো নিজেদেরকে আর্লি বার্ডস বলছে। অর্থাৎ এরকম একটা আইডিয়া করা যেতে পারে, 8টায় যে পার্টি শুরু হওয়াটা কথা ছিল আমরা তার অনেক আগেই পৌঁছে গেছি, তাই আমরা নিজেদেরকে আর্লি বার্ডস বলছি। আর্লি বার্ডসের অ্যাকচুয়ালি মানে হচ্ছে এ পার্সন হু রাইজেস, অ্যারাইভস অর অ্যাক্টস বিফোর দ্য ইউজুয়াল অর এক্সপেক্টেড টাইম। যদি বাংলায় বলি, নির্দিষ্ট সময়ের আগেই যে ব্যক্তি পৌঁছে যায় তাকে আর্লি বার্ড বলা হয়। বুঝে গেছে? তাহলে এখানে দেখো অপশান নাম্বার 5, এখানে অপশানগুলো একটাও ছিল না, তাই এখানে অ্যাড করতে হয়েছে। দ্য আর্লি বার্ডস মানে হচ্ছে দ্য ফার্স্ট টু অ্যারাইভ। বুঝে গেছে? তাই অপশান নাম্বার 5 হবে এক্ষেত্রে উত্তর। 17 থেকে 23 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেওয়া আছে। দেখো এগুলো খুব কসাসলি করবে, কিছু মানে ভালোভাবে জানতে হয়, নাহলে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে খুব সমস্যা হয়। 17 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, দ্য ফ্ল্যাশ অফ দ্য টর্চ ড্যাশ এ কোবরা। টর্চের যখন ফ্ল্যাশ লাইটটা দেখানো হলো তখন একটা কোবরা দেখা গেল, অর্থাৎ আমি টর্চ যখন ফ্ল্যাশ করলাম তখনই একটা কোবরাকে আমি দেখতে পেলাম। এখানে তাহলে তোমাদের মানেগুলো আগে জানতে হবে। এবং দেখো যদি এইখানে দেখো এক্সপোজড, ডিসপ্লেসড অথবা ডিসক্লোজড অথবা রিভিলড, প্রত্যেকটা মোটামুটিভাবে মানে হচ্ছে প্রকাশিত বা প্রদর্শিত। এক্সপোজড মানে প্রকাশিত, কিন্তু প্রকাশিত যে বাংলায় যে আমি সবগুলোই বলছি প্রকাশিত হবে তাহলে কিন্তু খুব সমস্যা হবে। এক্সপোজড মানে প্রকাশিত, সেটা কিরম জিনিস? মেক সামথিং ভিজিবল বাই আনকভারিং। কিছু একটা কভার করা ছিল, সেই কভারটাকে আমি যখন তুলে দিলাম সেটাকে বলা হবে এক্সপোজড। সেই দেখাটাকে বলা হবে এক্সপোজড করা বা প্রকাশিত করা। অর্থাৎ কোনো একটা জিনিসকে কভার করা আছে, সেই কভারটা যদি তুমি হাটিয়ে দাও তাহলে যদি ওই বস্তুটা দেখা যায় তাকে আমি এক্সপোজড বলবো। ডিসপ্লেড মানে কি? ডিসপ্লেড মানে হচ্ছে মেক এ প্রমিনেন্ট এক্সিবিশন অফ সামথিং ইন এ প্লেস। কোনো একটা বস্তুকে কোনো এক জায়গায় এক্সিবিট করা, এক্সিবিশন করা অর্থাৎ দেখানো, অর্থাৎ প্রকাশিত করা। একটা বস্তুকে কোনো এক জায়গায় দেখানো তাকে বলবো ডিসপ্লেড। ডিসক্লোজড মানে কি? ডিসক্লোজড মানেও প্রকাশিত, কিন্তু ইংরেজিতে যদি তুমি ডিসক্লোজ দেখো সেখানে বলা আছে মেক সিক্রেট অর নিউ ইনফরমেশান নোন। অর্থাৎ কোনো একটা সিক্রেট কথা অথবা কোনো একটা নতুন তথ্যকে জানানো তাকেই ডিসক্লোজ বলা হবে। আর রিভিল্ড মানে কি? রিভিল্ড মানেও প্রকাশিত করা, কিন্তু রিভিল্ড মানে হচ্ছে টু শো সামথিং দ্যাট প্রিভিয়াসলি কুড নট বি সিন। যেটা আগে দেখা যায়নি সেটাকে যদি তুমি দেখাও তাকে বলা হবে রিভিল্ড। কোবরাটাকে দেখা যাচ্ছিল না, আমি টর্চ ফ্ল্যাশ যখন করলাম তখনই কোবরাটাকে দেখতে পেলাম, তার মানে আগে দেখা যাচ্ছিল না এখন দেখতে পাচ্ছি, তাই এক্ষেত্রে রিভিল্ড উত্তর হবে। বোঝা গেছে? তাহলে দ্য ফ্ল্যাশ অফ দ্য টর্চ রিভিল্ড এ কোবরা। 18 নম্বর প্রশ্নে দিয়েছে ইচ স্কুল হ্যাজ ইটস ওন সেট অফ রুলস, অল গুড পিপল শুড ফলো দেম। দেখো এখানে সেন্টেন্স যখন পড়বে তখন দেখো যে সেন্টেন্সটা এই একটা আলাদা একটা ক্লজ অর্থাৎ আলাদা একটা বাক্য দেওয়া আছে যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইত্যাদি রয়েছে, এবং এই একটা সেন্টেন্স আছে যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলাদা আলাদা করে রয়েছে। তাহলে আমি বলতে পারি এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ক্লজ মিন্স সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। বুঝে গেছে? প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে সাবজেক্ট ভার্ব থাকলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদেরকে বলতে পারি। 1 নম্বর, অর্থাৎ এই দুটো আলাদা আলাদা সাবজেক্ট সেন্টেন্স, যেখানে ইচ স্কুল এখানে একটা সাবজেক্ট আছে, হ্যাজ এটা একটা ভার্ব দিয়েছে। আবার এখানে অল গুড পিপলস এটা সাবজেক্ট আছে, শুড ফলো এখানটাকে এটা ভার্ব ইউজ করেছে। তাহলে সাবজেক্ট ভার্ব এখানেও আছে, সাবজেক্ট ভার্ব এখানেও আছে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 1 নম্বর। 2 নম্বর, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো কন্ট্রাডিক্ট নেই। কন্ট্রাডিক্ট মানে কি? বৈপরীত্য। বৈপরীত্য কীরকম? আমি সেখানে যেতাম কিন্তু যেতে পারিনি, এটাকে বৈপরীত্য বলা হয়। এই যে কিন্তু, বাট সবসময় কন্ট্রাডিক্ট হিসেবে ট্রিট হয়, কিন্তু এই দুটো সেন্টেন্সের মধ্যে যেহেতু আলাদা আলাদা সেন্টেন্স তাই কন্ট্রাডিক্টের কোনো প্রশ্ন নেই, তাই বাট হবে না।
বোঝা গেছে। অর দেখো তুমি যদি মানে করো প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা নিয়ম আছে, ই স্কুল হ্যাজ ইটস ওন সেট অফ রুলস, প্রত্যেকটা স্কুলে তার নিজস্ব নিয়ম আছে। অল গুড পিপলস শুড ফলো দেম, সমস্ত ভালো ছাত্রদের সেগুলোকে মেনে চলতে হবে। তাই অর বা অথবা মেনে চলতে হবে না, নিয়ম যদি থাকে তাকে মেনে চলতে হবে, তাই অথবা হবে না। তাহলে পড়ে থাকলো সো এবং অ্যান্ড। দেখো সো এই ওয়ার্ডটা সাধারণত রেজাল্ট হিসেবে ব্যবহৃত হয়। রেজাল্ট হিসেবে মানে কি, টিচার আমাকে অঙ্ক দিয়েছেন তাই আমাকে কাজটা অঙ্কটা করতে হবে, সেখানে সো একটা কাজ তার রেসপেক্টে একটা রেজাল্ট, সেটাকে আমি কিন্তু সো তখন ইউজ করব। সো তখন ইউজ হবে যদি একটা সেন্টেন্স ক্যারি হয়, অর্থাৎ ওই সেন্টেন্সটার রেসপেক্টে তুমি কোনো একটা উত্তর দিচ্ছ, তখনই সো হবে। যেহেতু এইটা একটা আলাদা সেন্টেন্স এবং এইটা একটা আলাদা সেন্টেন্স, তাই সো হবে না, তাহলে এখানে অ্যান্ড হতে হবে। বুঝে গেছে, দুটো আলাদা ক্লজ, দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো আলাদা সেন্টেন্স আছে, কোনো কন্ট্রাডিক্ট নেই, তাই বাট হয় না, মানে অনুযায়ী অর হচ্ছে না। শো হতে গেলে রেজাল্ট শো করবে, অর্থাৎ এই লাইনটার রেজাল্ট যদি এই লাইনটা হয় তখন আমি শো বসাবো, না হলে আমাকে দুটো আলাদা ক্লজ থাকলে অ্যান্ড বসাতে হবে। বোঝা গেছে। 19 নম্বর প্রশ্নে আছে দ্য থিফ এক্সপ্লেইনড হাউ হি ড্যাশ ফ্রম দ্য জেল। থিফ এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড এটা ভার্বের টু ফর্ম আছে, অর্থাৎ অতীতকালের ঘটনা। চোরটা ব্যাখ্যা করেছিল কিভাবে সে জেল থেকে, কি যদি এখানে মানে করো এসকেপ আছে, এসকেপ মানে কি পালিয়ে যাওয়া, তাহলে চোরটা বলেছিল সে জেল থেকে কিভাবে পালিয়ে গেছে, এটা মানে হতে পারে। যেহেতু এটা ভার্বের টু ফর্ম আছে, তার মানে এই সেন্টেন্সটা অতীতকালের সেন্টেন্স। অতীতকাল যদি হয় তাহলে ঘটনা যেহেতু অতীতকালের, তাহলে ভার্বগুলো সবসময় অতীতকালে বসবে। 1 নম্বর অপশানে আছে এসকেপস, দেখো এস আছে, মিনস এটা ভার্বের কিন্তু ওয়ান ফর্মের দিকে যাচ্ছে। যদি যেহেতু হি আছে তাই ভার্বের থার্ড ফর্ম হিসেবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সেই হিসেবে ট্রিট করেছে, অর্থাৎ এটা V1 হিসেবে ট্রিট হচ্ছে, তাই এটা উত্তর হবে না। আবার যদি তুমি 4 নম্বর অপশান দেখো, এখানে হ্যাজ আছে, হ্যাজ সাধারণত প্রেজেন্ট ফর্ম্যাটে ইউজ হয়, তাই এই উত্তর হবে না, তার কারণ এটা ভার্বের টু ফর্ম আছে, মানে সেন্টেন্সটা ভার্বের মানে অতীতকাল হতে চাইছে। এবার পড়ে থাকলো এসকেপড না হ্যাড এসকেপড হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। দেখো সেন্টেন্সটা যেহেতু অতীতকালে আছে, মানে শোয়িং পাস্ট টাইম, এবং এখানে ন্যারেশান চেঞ্জ করা হয়েছে। থিপটা ব্যাখ্যা করেছিল কেমন করে সে জেল থেকে ছাড়া পেয়েছে, অর্থাৎ ইনডাইরেক্ট সেন্টেন্সে, ইনডাইরেক্ট স্পিচেতে এটা আছে। ইনডাইরেক্ট স্পিচেতে যখন আছে, আমি দেখছি এখানে এক্সপ্লেইনড এই যে ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যারা ন্যারেশন করেছো জানো, আমি কিছুদিনের মধ্যে ন্যারেশনের ক্লাস নিয়ে আসবো। এটা যদি পাস্ট ফর্মে থাকে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে ভিতরে রিপোর্টেড স্পিচটা কী হিসেবে টেন যাবে, রিপোর্টেড স্পিচ মানে এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটা রাখছো, এই বক্তব্যটা কিভাবে চেঞ্জ হবে। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, যেহেতু পুরো ঘটনাটা আমার দেখে মনে হচ্ছে এটা শোয়িং পাস্ট টাইম, অর্থাৎ পাস্ট টেন্সে এখানে আছে, আমরা জানি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার ভেতরে যদি পাস্ট ফর্ম থেকে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচেতে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। বুঝে গেছে, এখানে সাবজেক্ট হি, তাহলে তারপরে হ্যাড থাকতে হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে, হ্যাড এসকেপড হবে। কেন শুধু এসকেপড হবে না, কেন এটা ইনডাইরেক্ট স্পিচেতে করেছে, এটা যেহেতু রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট ফরম্যাটে আছে এবং ঘটনাটা মনে হচ্ছে পাস্ট ফরম্যাটে আছে, তাই এই পাস্ট ফরম্যাট থাকলে ইনডাইরেক্ট স্পিচেতে এইটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়, যার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। বোঝা গেছে। পরের দেখো 20 নম্বর প্রশ্নে দিয়েছে সি স্টুড ড্যাশ দ্য ক্রাউড কোয়াইট অ্যামেজড। মানে করতে চেয়েছে ভিড়ের মধ্যে সে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। ইন হবে না উইদিন হবে না অ্যামং হবে না ইনটু হবে। ইনটু সাধারণত ভিতরে গতি বোঝাতে ব্যবহৃত হয়, যেহেতু সে চুপচাপ দাঁড়িয়ে আছে তাই ইনটুটা হবে না। এবার মনে হবে ক্রাউডের মধ্যে অ্যামং দ্য ক্রাউড করি, অথবা উইদিন মানে ক্রাউডের মধ্যে আছে, অথবা ইন, কি হবে কনফিউশন আছে। দেখো ইন কোথায় ইউজ হয় যদি জানো তাহলে এটা প্রবলেম হতো না। ইন দু জায়গায় ইউজ হয় সাধারণত, সেটা হচ্ছে এ লোকেশন অর প্লেস
খুব নর্মাল যদি রুল বলি লোকেশন অথবা প্লেস, এক্ষেত্রে ইন বসে। এবং আর একটা আছে স্টেট অফ কন্ডিশন, স্টেট অফ কন্ডিশন, এক্ষেত্রেও কিন্তু ইন বসে। স্টেট অফ কন্ডিশনের বাংলা হচ্ছে অবস্থা। এখানে একজন দাঁড়িয়ে আছে, তার মানে তার প্লেস বা লোকেশন বলছে যে ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে এটা এই কন্ডিশনটা ইনের জন্য হয়, তাই এটা স্যাটিসফাই করছে। সে দাঁড়িয়ে আছে, তার একটা লোকেশন বা প্লেস বলা হচ্ছে কোথায়, না ক্রাউডের জনতার মধ্যে। কিন্তু সে কিভাবে দাঁড়িয়ে আছে, অ্যামেজড অর্থাৎ বিস্মিতভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার অবস্থাও বলা হচ্ছে। যখন আমি দেখব যে লোকেশন বলা হয়েছে এবং তার অবস্থা সম্বন্ধেও বলা হচ্ছে, তাহলে অবশ্যই ইন বসবে, অন্য কিছু বসবে না। বোঝা গেছে? পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে স্মৃতি হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার ড্যাশ। যদি অপশানগুলো দেখো তাহলে বুঝতে পারো মানেটা কি করতে চাইছে। এখানে লিভ আছে দেখতে পাচ্ছ, তার মানে বলা হচ্ছে যে স্মৃতি কিছুতেই মনে করতে পারছে না যে কোথায় সে থাকতো, তাই তো? তাহলে দেখো এইটাও কিন্তু একই রকমভাবে ইনডাইরেক্ট স্পিচেতে আছে, স্মৃতি কিছুতেই মনে করতে পারছে না কোথায় সে থাকতো। আমরা জানি ন্যারেশন চেঞ্জের সময় যদি ডাইরেক্ট স্পিচ যদি কোশ্চেন ফরম্যাটে থাকে, তাহলে উত্তর যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে করবে তখন অ্যাসার্টিভে পরিবর্তিত হবে। অ্যাসার্টিভের পরিবর্তন যখন হবে তখন WH এর পরে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। বোঝা গেছে? WH এর পরে যদি সাবজেক্ট থাকে সেটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করছি, ন্যারেশন চেঞ্জে বলতে পারবো। স্মৃতি হ্যাজ নট বিন এবল টু রিকল, এখানে WH দেওয়া আছে, তাহলে WH এর পরে সাবজেক্ট আসতে হবে। এখানে WH এর পরে সাবজেক্ট যদি প্রথমে বসে, এখানে ডাজ আছে, এটা হবে না। এখানে সাবজেক্ট আছে, এটা হতে পারে। এখানে ডিড আছে, সাবজেক্ট না, হবে না। এখানে লিভড আছে, ভার্বের টু ফর্ম করেছে, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে 2 নম্বর অপশানটা, স্মৃতি হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার সি লিভড। বোঝা গেছে? 22 নম্বর প্রশ্নটা দেখো, ইট উইল রেন সুন, কমা দিয়ে বলেছে ড্যাশ জিজ্ঞাসার জন্য। এটাকে ট্যাগ, কোশ্চেন ট্যাগ বলা হয়। কোশ্চেন ট্যাগের সিস্টেমটাকে একটু শুনে রাখো, তাহলে আমার পরপর দুটো দেখো রেখেছি কোশ্চেন ট্যাগ তোমাদের বোঝানোর জন্য। কোশ্চেন ট্যাগ ইট উইল রেন সুন, তাড়াতাড়ি বৃষ্টি হবে, তাই নয় কি, এটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে এই যে জায়গাটা আছে এটাকে বলা হবে স্টেটমেন্ট। স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে এই যে কোশ্চেন ট্যাগ যেটা প্রশ্নে আছে, এখানে উত্তর দেওয়া আছে, সেই কোশ্চেন ট্যাগটা অবশ্যই নেগেটিভ হবে। এটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, তাহলে কোশ্চেন ট্যাগটা পজিটিভ হবে। বুঝেছ? তাহলে ইট উইল রেন সুন এখানে পজিটিভ দেওয়া আছে, মানে এখানে একটা নট থাকতে হবে। বোঝা গেছে? এখানে নট নেই, তাই এই উত্তরটা হবে না। এখানে নট নেই, তাই এই উত্তরটা হবে না। তাহলে উত্তর ইজন্ট ইট অথবা ওন্ট ইট। ওন্ট ইট মানে হচ্ছে উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, তাহলে উইল নট ইট হতে পারে অথবা ইজ নট ইট হতে পারে। বোঝা গেছে? যেহেতু পজিটিভ আছে তাই এখানে নেগেটিভ অ্যান্সার হবে। প্রথমে এলিমিনেশন হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে টেন্স অফ দ্য ট্যাগ, কোশ্চেন ট্যাগ, এই যে কোশ্চেন ট্যাগে যে টেন্সটা থাকবে সেটা ডিটারমাইন্ড বাই দ্য টেন্স অফ দ্য অক্সিলিয়ারি অর মোডাল ভার্ব অফ দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টে যে অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, এই অক্সিলিয়ারি ভার্ব অথবা মোডালস, মনে করো ক্যান, কুড, মে, মাইট, এই যে মোডালসগুলো আছে তার উপর ডিপেন্ড করবে। যদি অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল থেকে থাকে তাহলে সেইগুলো উঠে আসবে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা মোডালস ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি না থাকে, তাহলে যদি প্রেজেন্ট ফরম্যাটে থাকে তাহলে ডু উঠবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড বসবে। আর একবার বলি, যে স্টেটমেন্টটা দেখছো এই স্টেটমেন্টটা পজিটিভ থাকলে নেগেটিভে উত্তর হবে। এই যে উত্তরটা হবে এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ, যেটা অপশানের মধ্যে দেওয়া আছে। এই কোশ্চেন ট্যাগের যে টেন্সটা হবে সেটা কি উঠে আসবে। এই প্রশ্নে যদি অক্সিলিয়ারি বা মোডালস থাকে, মানে সাবজেক্টের পরে যদি অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি মোডালস থাকে, তাহলে সেই মোডালসটা উঠবে, তারপরে তুমি নট বসাবে। যদি এটা পজিটিভ হয় তাহলে নট বসাবে। কিন্তু যদি এইখানে যদি মোডালস না থাকে, যদি সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্ব থাকে, সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কোশ্চেন ট্যাগ করার সময় এখানে ডু উঠে আসবে।
কিন্তু এখানে সাবজেক্টের পর ভার্বটা যদি পাস্ট টেন্স থেকে থাকে তাহলে কোশ্চেন ট্যাগ করার সময় প্রথমে ডিড উঠে আসবে। বোঝা গেছে? এখানে দেখো, এখানে ছিল ইট উইল রেন, ইট উইল রেন, এটা যদি আমি লিখি এটা আসছে ইট উইল রেন। এটা সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্বের, আমরা যেরকম ভার্ব বুঝি সেই ভার্ব নিয়ে এখানে উইল আছে। উইল যদি থাকে তাহলে এই উইলটা উঠে আসবে। বোঝা গেছে? আমি কি বললাম, এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে বা যদি কোনো মোরালস থাকে সেটা উঠে আসবে, উঠিয়ে আনলাম। এরপরে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স ছিল তাই এটা নেগেটিভ করার জন্য আমি এখানে একটা নট দিয়ে দেবো, দিয়ে প্রশ্নচিহ্ন দেবো। এই উইল নটেরই সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। বোঝা গেছে? উইল নট লিখলে লেখার পরে তারপর সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট যেহেতু ইট ছিল তাই এখানে ইট উঠে গেল, উইল নট ইট। বোঝা গেছে? তাহলে মোডালস বা অক্সিলারি থাকলে সেটা উঠে আসবে, পজিটিভ থাকলে নেগেটিভ করার জন্য নট উঠবে এবং তারপরে সাবজেক্টটা দিয়ে দেবে। 23 নম্বর প্রশ্নটা দেখো, আরও বুঝতে পারবে। দে নিড নট ওরি, দে নিডন্ট ওরি ড্যাশ দিয়ে কোশ্চেন ট্যাগ দেওয়া আছে। দেখো এখানে দে এর পরে দেওয়া আছে নিড নট। আমি কি বললাম, এই যে জিনিসটা থাকবে এইগুলো যদি ডাইরেক্ট ভার্ব না থাকে তাহলে কিন্তু আমরা আগে ওইগুলোকে তুলে নেব, নিড মোডালস হিসেবেও ট্রিট হয়। তাই আমরা যদি নিড যেটা আছে মোডালস হিসেবে যদি ট্রিট করি, নিড নট এইটাকে আমি আগে তুলে নিয়ে আসব। যদি সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্ব থাকতো তাহলেই একমাত্র ডু বা ডিড হতো, এটা V1 থাকলে ডু আর V2 থাকলে ডিড, এইগুলো দিয়ে শুরু হতো। কিন্তু যদি মোডালস থেকে থাকে বা অক্সিলারি ভার্ব থেকে থাকে সেইগুলো আগে উঠে আসবে, তারপরে সাবজেক্ট বসবে। বোঝা গেছে? এবার দেখো স্টেটমেন্টটা নেগেটিভে ছিল, স্টেটমেন্টটা নেগেটিভ দেখতে পাচ্ছ, নিডিন্ট আছে, নিড নট ওরি আছে, তাহলে কোশ্চেন ট্যাগটা পজিটিভ হবে। এলিমিনেশন করার চেষ্টা করো, এটা নেগেটিভ আছে, এটা উত্তর হবে না, কারণ এখানে নেগেটিভ থাকলে কোশ্চেন ট্যাগ পজিটিভ হতে হবে। দেখো এখানেও নেগেটিভ আছে, ডাজন্ট আছে, তাই এটা উত্তর হবে না। এখানে ডোন্ট আছে, এটাও নেগেটিভ আছে, এটা উত্তর হবে না, তাহলে উত্তর এটা হবে। বুঝে গেছে? নিড উঠে আসবে, তারপরে দেখো সাবজেক্ট থাকবে, যেহেতু নট আছে তাই এটা পজিটিভ হবে, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ। 24 নম্বর প্রশ্নে দিয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা তোমায় বার করতে হবে। দেখো এখানে 3 নম্বরটা হবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা আছে বাজেটারি, যার মানে হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত। বোঝা গেছে? এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো বানানগুলোকে, কারণ যে কোনো একটা বানান দিতে পারে। তারপর 25 থেকে 26 যে কোশ্চেনটা দেখছো সেখানে দেওয়া আছে এক কথায় প্রকাশ করো। চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স, অর্থাৎ এক কথায় প্রকাশ করতে বলেছে 25 আর 26 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলেছে ওয়ান হু স্টাডিজ ইলেকশন ট্রেন্ডস বাই মিনস অফ ওপিনিয়ন পোলস, অর্থাৎ ওপিনিয়ন পোলের উপর ভিত্তি করে যে ভোটের গতি প্রকৃতি নির্ধারণের চর্চা করেন বা যারা ভোটের গতি প্রকৃতির চর্চা করেন ওপিনিয়ন পোলের উপর ভিত্তি করে তাদেরকে কি বলা হবে? এন্টোমোলজিস্ট মানে হচ্ছে পতঙ্গ বিজ্ঞানী, সেফোলজিস্টের মানে হচ্ছে জনমত সমীক্ষক, ডেমাগগের মানে জননেতা, জননেতা, এবং ইউজেনিস্ট মানে হচ্ছে সুপ্রজনন বিদ্যা সংক্রান্ত স্পেশালিস্ট, অর্থাৎ যিনি সুপ্রজনন বিদ্যা স্পেশালিস্ট তাকেই বলা হবে ইউজেনিস্ট। তাহলে ভোটের গতি প্রকৃতি নিয়ে যিনি চর্চা করেন বা যারা চর্চা করেন তাদেরকে সেফোলজিস্ট বলা হয় বা জনমত সমীক্ষক, এটার মানে হচ্ছে জনমত সমীক্ষক। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 2। 26 ওয়ান হুইজ বিয়ন্ড রিফর্ম, যাকে শোধরানো যায় না, ওয়ান হুইজ বিয়ন্ড রিফর্ম তাকে কি বলা হয়? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, ইনকরেজিবল মানে সংশোধনাতীত, সংশোধনাতীত মানে হচ্ছে যাকে সংশোধন করা যায় না, ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে অক্লান্ত এবং নোটোরিয়াস মানে কুখ্যাত। তাহলে ওয়ান হুইজ বিয়ন্ড রিফর্ম যাকে শোধরানো যায় না মানে সংশোধনাতীত, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? 27 থেকে 28 প্রশ্নে বলা হয়েছে অ্যাক্টিভ বা প্যাসিভে চেঞ্জ করতে, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভে চেঞ্জ করো, প্যাসিভ থাকলে অ্যাক্টিভে চেঞ্জ করো। প্রশ্ন দিয়েছে হু গেভ ইউ পারমিশন টু এন্টার, তোমাকে প্রবেশ করতে কে অনুমতি দিয়েছে?
দেখো আমরা জানি যে হুয়ের বদলে বাই হুম বসে, সাধারণত হু সাবজেক্ট হিসেবে ট্রিট হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টটা এবং অবজেক্টটা চেঞ্জ হয়, এবং যে ভার্বটি ইউজ হবে সেটা সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, এটা খেয়াল রেখো। তোমরা অনেকেই নিয়ম জানো, আমি ভয়েস চেঞ্জের ক্লাস শীঘ্রই স্টার্ট করব, তখন আমি দেখাবো আবার ভালোভাবে। হুয়ের বদলে সাধারণত বাই হুম বসে, যেগুলো সব অপশানের মধ্যে আছে। বসলো। এবার এরপরে কি হয়, এরপরে একটা ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে। দেখো হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে তোমাকে পারমিশন দিয়েছে এন্টার করতে। আমি প্রশ্ন করছি কাকে পারমিশন দেওয়া হয়েছে, তুমি উত্তর পাচ্ছ তোমাকে, মানে এটা অবজেক্ট। এই যে কাকে দিয়ে প্রশ্নের উত্তর যেটা পাওয়া যায় বা কি দিয়ে প্রশ্নের উত্তর যেটা পাওয়া যাবে, ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটাকে বলা হবে অবজেক্ট। আমি এখানে প্রশ্ন করলাম কাকে পারমিশন দেওয়া হয়েছে এন্টার করার জন্য, হচ্ছে তোমাকে, তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ট্রিট হবে। অর্থাৎ ইউ সাবজেক্ট হিসেবে যখন আসবে তখন ইউ আসবে, আমি এখানে দেখতে পাচ্ছি ইউ আছে। এবারে ভার্ব যেটা বসবে সাধারণত এর রেসপেক্টে বসে, যেহেতু এটা অতীতকাল ছিল, গেভ অর্থাৎ ভার্বের টু ফর্ম ছিল, তাই ইউ এর রেসপেক্টে বি ভার্ব বসছে ওয়্যার। বুঝে গেছে? বাই হুম ওয়্যার ইউ, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, গিভ গেভ গিভেন, বাদবাকি যা আছে পরপর বসে যাবে। জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলো না, ন্যারেশনের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নটা উঠে যায়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে থাকে। তাহলে উত্তর হচ্ছে বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার, যেটা অপশান নাম্বার 1-তে আছে। 28 প্রশ্নে দিয়েছে উই অল নো দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, আমরা সবাই জানি যে ভগবান একটাই। দেখো এই ধরনের কথাগুলো উই অল নো, আমরা সবাই জানি, মানে একটা চিরসত্য ঘটনা তোমাকে বলছে, একটা ফ্যাক্ট বলছে যেটা সবাই জানি, মানে ঘটনাটা সত্যি অর্থাৎ চিরসত্য। উই অল নো, খেয়াল রেখো এই উই অল নো এটাকে যদি তুমি ভয়েস চেঞ্জে যখন কনভার্ট করবে, উইল অল নো এর বদলে সব সময় ইট ইজ নোন টু আস অল লিখবে, ইট ইজ নোন টু আস অল। উই অল নো এর বদলে ইট ইজ নোন টু আস অল হবে, বাদবাকি যেরকম আছে সেরকম বসে যাবে। অর্থাৎ আমি যদি উই অল নোর জায়গায় ইট ইজ নোন টু আস অল লিখি, তারপরে বাদবাকি যেরকম আছে তা দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, যেহেতু চিরসত্য ঘটনা এখানে কোনো রকম টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না, তাই উত্তর কোনটা হবে, ইট ইজ নোন টু আস অল দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, যেরকম আছে পুরোটা বসলো। উই অল নো এর জায়গায় ইট ইজ নোন টু আস অল করলাম, তাই অপশান নাম্বার 2 হবে উত্তর। 29 থেকে 30 প্রশ্নে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা একটু দেখে নাও। 29 নম্বর প্রশ্নে বলেছে আই সেড টু হিম হোয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ইউ ইয়েস্টারডে। আমি তাকে বললাম যে হোয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন, তুমি পেনটা কোথায় হারিয়ে ফেলেছো যেটা আমি তোমাকে গতকাল দিয়েছিলাম, এই তো বলেছে। দেখো এখানে তোমাকে প্রথম দেখতে হবে এইটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে। আমি দেখছি সেড আছে, মানে এটা পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচ যেটা দেওয়া আছে সেটার কিন্তু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? এটা যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে দেখতে হবে এই যে রিপোর্টেড স্পিচ যেটা ডাবল ইনভার্টেড কমার ভেতরে থাকে, এখানে এই টেন্সগুলো আছে কিনা। কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই টেন্সটা আছে কিনা। পাস্ট ইনডিফিনাইট মানে হচ্ছে সাবজেক্টের পর ভার্বের টু ফর্ম থাকবে। অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কিনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম, এটা আছে কিনা। অথবা পাস্ট পারফেক্ট আছে কিনা। পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম আছে কিনা। যদি রিপোর্টের স্পিচের ভিতর এই টেন্সগুলো থেকে থাকে তাহলে উত্তর করার সময় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেছে? এবারে দেখো এখানে যদি তুমি ডাব্লিউএসটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে ইউ এর পরে হ্যাভটা এখানে আনতে, তাহলে প্রশ্নবোধক না হয়ে নর্মাল সেন্টেন্স চালু হয়ে যেত।
অর্থাৎ ইউ এর পর আমি যদি হ্যাভটাকে রাখতে পারতাম তাহলে আমি বলতাম ইউ হ্যাভ লস্ট। আমি চেষ্টা করতাম যে এটা কী টেন্সে আছে বোঝার। ইউ হ্যাভ লস্ট, সাবজেক্টের পরে হ্যাভ আছে, তারপর ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে উত্তরটা পাস্ট পারফেক্টে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 হবে। আমি দেখে নেব সেট টু থাকলে সাধারণত তার জায়গায় টোল্ড বা আস্ট বসবে। দেখব যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে সেট টুর জায়গায় আমি আস্ট বসাবো, সব জায়গাতেই আস্ট করে রেখেছি। এগুলো নিয়ে সাধারণত প্রবলেম হয় না। তাহলে আই আস্ট হিম, ডাব্লুএইচ থাকলে ডাব্লুএইচ বসে যায়। যদি ডাব্লুএইচ দিয়ে শুরু হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাব্লুএইচ বসে যাবে, তারপরে সাবজেক্ট এই লিখেছি, তারপরে হ্যাড প্লাস ভি3 হবে। আমি দেখি যে এই সিস্টেম ডাব্লুএইচের পরে সাবজেক্ট হ্যাড ভি3 কোথায় আছে। ডাব্লুএইচের পরে সাবজেক্ট আছে হ্যাড ভি3, অর্থাৎ এটা হতে পারে। ডাব্লুএইচের পরে সাবজেক্ট হ্যাড ভি3 এটাও হতে পারে। এখানেও দেওয়া আছে ডাব্লুএইচের পরে হ্যাড ডাইরেক্ট দিয়েছে, এটা হবে না। উত্তর ডাব্লুএইচের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, অর্থাৎ এই তিনটের মধ্যে হতে পারে। এখানে দেখো সাবজেক্টের পরে ব্রট আছে, ব্রিং ব্রট ব্রট, তাহলে সাবজেক্টের পরে এটা ছিল ভি2। আমি দেখেছি সাবজেক্টের পর ভি2 থাকলে সেটাও কিন্তু পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 হবে। তাহলে এই জায়গাটা আমি দেখব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আছে কি না। এখানে দেখছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু ইয়েস্টারডেটা এখানে চেঞ্জ হয়নি। ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে সাধারণত দ্য প্রিভিয়াস ডে হয়, তাই আমি বলবো এই উত্তরটা হবে না। এখানে দেখো সাবজেক্টের পরে হ্যাড বসার কথা ছিল, কিন্তু এখানে হ্যাভ বসিয়েছে, তাই এটা উত্তর হবে না। চারটে অপশানের মধ্যে তিনটে কেটে গেছে, তাহলে অপশান নাম্বার 3 কিন্তু হতে বাধ্য। তাই আই আস্কড হিম হোয়ার হি হ্যাড লস্ট দ্য পেন, আই হ্যাড ব্রট ফর হিম দ্য প্রিভিয়াস ডে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, দ্য পাইলট সেড প্লিজ ডোন্ট প্যানিক বাট টাইটেন ইয়োর সিট বেল্টস। পাইলট বললেন, কাদেরকে বললেন? অবশ্যই প্যাসেঞ্জারদের বললেন। কী করে বুঝলাম? এখানে দেখো উত্তরে সব প্যাসেঞ্জার লেখা আছে। তাহলে পাইলট প্যাসেঞ্জারদের বললেন যে প্যানিক করবেন না, সিট বেল্টটাকে টাইট করে বেঁধে নিন। এবার দেখো এখানে দ্য পাইলট টোল্ড টু, সাধারণত টোল্ডের পরে টু বসে না, সেট টুর জায়গায় টোল্ড বসে, তাই আমি 1 নম্বর অপশানটা প্রথমেই কেটে দিলাম। টোল্ডের পরে টু বসবে না, সেডের পরে টু বসে, কিন্তু টোল্ডের পরে টু বসে না, তাই 1 নম্বরটা হবে না। তাহলে 2, 3, 4-এর মধ্যে একটা উত্তর হতে পারে। প্লিজের বদলে সাধারণত আমরা প্লিজ ডোন্ট যদি থাকে, প্লিজ রিকোয়েস্টেড ফরম্যাটে আছে, এখানে রিকোয়েস্ট না বলে টোল্ড দিয়েছে, প্লিজের অর্থে এখানে রিকোয়েস্টেডও দিতে পারত। বুঝে গেছে? ডোন্ট থাকলে এই জায়গাটায় নট টু হবে, ডোন্ট থাকলে ওই জায়গাটা নট টু হবে। এখানে টু নট দিয়েছে, তাই এটা হবে না। এখানে নট টু আছে, এটা হতে পারে, এখানে নট টু আছে, এটাও হতে পারে। তাহলে ধর নট টু প্যানিক বাট টু টাইটেন, কিন্তু দেখো এখানে বাট টু টাইটেন ছিল না, এখানে ছিল বাট টাইটেন। এখানে চেঞ্জ করব না, চেঞ্জ কোথায় করি? চেঞ্জ হবে ন্যারেশনে, ভার্বার, প্রোনাউনে। এটা খেয়াল রেখো, চেঞ্জ হবে ন্যারেশনে, ভার্বার, প্রোনাউনে। এখানে প্রোনাউন আছে ইয়োর, প্রোনাউন কার দিয়ে প্রশ্ন করো, কার, তোমার, এটা কিন্তু প্রোনাউন। এখানে তোমার না বলে যেহেতু প্যাসেঞ্জারদের বলা হচ্ছে, তাই কার, তোমাদের বা আপনাদের সিট বেল্টটা আপনারা বেঁধে নিন, এটা বলতে চেয়েছে। তাই বাটের পর টাইটেন আছে, এটা যেহেতু প্রোনাউনের মধ্যে পড়ে না, তাই বাট টু টাইটেন আমি এখানে চেঞ্জ করতে পারবো না, তাই এটাও হবে না। তাহলে উত্তর হবে এইটা, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টাইটেন দেয়ার সিট বেল্টস। কেন এটা দেয়ার হলো ইয়োর থেকে? আমি বললাম চেঞ্জ হবে ন্যারেশনে, ভার্বার, প্রোনাউনে। যেহেতু ইয়োর ছিল, পাইলট প্যাসেঞ্জারদের বললেন যে আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন, তাই এখানে আপনাদের সিট বেল্ট বেঁধে নেয়, তাই ইয়োর থেকে দেয়ার চেঞ্জ হয়েছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।